এইটুকুই, যতটুকু বললাম আমি এতটুকুই প্রবলেম ফেস করছি। আরেকবার রিভিউ করে দিই আপনাদের। নাম্বার 1 হচ্ছে গাড়িটার দাম মার্কেটে বেশি, 2 নম্বর হচ্ছে গাড়িটার মিটারটা ব্যাকডেটেড। ঘড়ির কাঁটায় সময় হচ্ছে 7:20 আর আমি রওনা হয়েছি ঢাকার দিকে। তো যেতে যেতে খুব প্রিয় একটা রাস্তায় আমি আছি আর কি, আমার খুবই প্রিয় রাস্তা। আর এত সুন্দর লাগে রাস্তাটা, বিশেষ করে এই রাস্তার ভিতরে যখন সূর্য আলোটা পড়তেছে, মানে একটা ডিভাইন সিনারি। আমি মনে হচ্ছে একটা ডিভাইন সিনারি, মানে অনুভূতিটা এরকম। দেখেন চারপাশে কত কুয়াশা এখন পর্যন্ত, আর মাঝখানে রাস্তাটা, এই দুপাশে গাছের সারি, মানে চমৎকার চমৎকার, এক কথা অসাধারণ। আমার খুবই প্রিয় একটা রাস্তা। তো ভাবলাম যে ক্যামেরাটা অন করি, আপনাদের সাথে একটু রাস্তাটা শেয়ার করি। আর শেয়ার করতে করতে একটু আমি যা চালাচ্ছি যে বাইকটা, এই বাইকটার কিছু নেগেটিভ দিক আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমি এই বাইকটা চালাচ্ছি আজকে প্রায় 2 বছর 2 মাস রানিং। তো এই 2 বছর 2 মাসে এই বাইকটা থেকে আমি ভালো মন্দ অনেক কিছুই আসলে পেয়েছি। তার ভিতরে এই বাইকের কিছু নেগেটিভ রিভিউ আমি আজকে আপনাদেরকে দিব। তো প্রথমত এই বাইকটার দাম, এই বাইকটার হচ্ছে মার্কেটে হিউজ পরিমাণ দাম এখন পর্যন্ত, বিকজ 2,39,000 টাকা লাস্ট ছিল আমি জানা মতে। এখন হয়তো রমজানে কিছু ডিসকাউন্ট দিয়ে কিছু কমাইছে, বাট বাইকটার অ্যাকচুয়াল যেটা মার্কেট প্রাইস সেটা কিন্তু 2,39,000, অ্যান্ড দ্যাট ইজ ভেরি হাই প্রাইস ইন মার্কেট ইন দিস সেগমেন্ট। মানে কি বলবো আপনাদের, আসলে খুবই এটা অতিরিক্ত দাম বেশি। বাট আমি যখন বাইকটা কিনেছিলাম 2 বছর আগে, তখন আমার বাইকটার দাম কিন্তু আরেকটু কম পড়েছিল। তখন আমার বাইকের দাম ছিল 2,29,000 টাকা, যেখানে আমি 4,000 টাকার ডিসকাউন্টও পাইছিলাম। আমি 2,25,000 টাকায় বাইকটা কিনছিলাম। তো এই হচ্ছে অবস্থা। এই বাইক 2,39,000 টাকা কিন্তু হিউজ পরিমাণ একটা টাকা এই কমিউটার সেগমেন্টের 150 সিসি বাইকের জন্য, বিশেষ করে আমার FZS ভার্সন 2 এই বাইকটার জন্য। তো এই একটা গেল। আর নেগেটিভ দিক বলতে এই বাইকটার যে মিটার, এই মিটারটা আসলে কি বলবো, মানে এই সময়ে এসে 2025 সাল, 2024 গেল, 2025 সালে এসে এরকম একটা ব্যাকডেটেড মিটার আসলে আনএক্সপেক্টেড। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, বুঝছেন। মানে কি বলবো, এই মিটারটা হচ্ছে এমনিতে বেসিক যে মিটার, একটা গাড়ির বেসিক যে মিটার থাকে একটা বাইকের, সেই বেসিক মিটারটাই দিয়ে দিছে। না আছে কোনো ঘড়ির টাইম, না আছে কোনো গিয়ার ইন্ডিকেটর, কিছুই নাই। আবার ধরেন ট্রিপ যে মিটারটা, এই যে ট্রিপ মোবিলের হিসাব টিসাব রাখি বা তেলের হিসাব রাখি, সে ট্রিপ মিটারটাও একটা দিয়ে দিছে। আপনি বুঝেন, ট্রিপ মিটারটা একটা, তাহলে মানে বিষয়টা কেমন হইলো যদি ট্রিপ মিটার একটা দিয়ে দেয়। আমার তো 2টা ট্রিপ মিটার আসলে লাগে, একটা মোবিলের হিসাব রাখতে, একটা তেলের হিসাব রাখতে। বাট আমার এখানে ট্রিপ মিটার একটাই দেওয়া। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই মিটারটা হচ্ছে ব্যাকডেটেড গেল, 2টা ইস্যু। আর 3 নম্বর আরেকটা ইস্যু, সেটা হচ্ছে এই সার্ভিস সেন্টারে, মানে এই বাইকের যে পার্টসগুলো আছে সেটা সার্ভিস সেন্টারে অনেক অত্যাধিক দাম। ওদের পার্টস অথেন্টিক, ঠিক আছে, এটা ফাইন, এটা আমিও মানি। কিন্তু আসলে যে পরিমাণ দাম ওরা পার্টসের নেয়, আমার কাছে মনে হয় যে সার্ভিস সেন্টারে অতিরিক্ত দাম নেয় পার্টসের। বিকজ আমি আফটার মার্কেট থেকে ওই সেম পার্টসগুলো আমি কিনতে পারি, ধরেন বংশাল গেলে বা কিছু বিশেষ কিছু দোকানে ওই ধরনের পার্টস পাওয়া যায়। তো সেক্ষেত্রে ওই পার্টসগুলোর দাম তারা যা রাখে, তার মনে করেন যে মানে হিউজ পরিমাণ ডিফারেন্ট। আমি আপনাদের একটা নর্মাল একটা বিষয় বোঝাচ্ছি, গাড়ির পার্টস। তো আমি আমার যে ফ্রন্ট ব্রেক প্যাডটা আছে, এই ফ্রন্ট ব্রেক প্যাডটা আমি যখন শোরুম থেকে একবার কিনলাম, শোরুমে আমার দাম নিল 1050 অথবা 1100 টাকা, সামহাও এরকম। আর বেশ কিছুদিন আগে, আমার অতটা মনে নাই ভালো করে, এরকম, বাট 1000 প্লাস। সেই সেম ব্রেক প্যাড আমি বংশালের একটা দোকান থেকে কিনেছি, সেইখানে আমি নিয়েছি আমার কাছ থেকে হচ্ছে 350 টাকা। এবং বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমার যে 350 টাকার ব্রেক প্যাডটা আমি লাগাইছি, সেই ব্রেক প্যাডটা নিয়ে আমি যখন সার্ভিস সেন্টারে গেছি, আমার গাড়ি তখন সার্ভিস ছিল একটা, তো সার্ভিসে যখন গেছি তারা ব্রেক প্যাডটা যে খুলছে, আমি জিজ্ঞেস করছিলাম, ভাই ব্রেক প্যাডটা ঠিক আছে? বলতে হ্যাঁ ব্রেক প্যাড ঠিক আছে, অসুবিধা নেই।
মানে ব্রেক প্যাডে কোনো সমস্যা নেই, এটা আমাকে বলতেছে। আমি বললাম যে ব্রেক প্যাডটা তো অথেন্টিক, তাই না? হ্যাঁ অথেন্টিক, আমাদের কাছ থেকে নিছেন না, সে বললো। তো বিষয়টা বুঝছেন, মানে সে নিজেও ধরতে পারে নাই সেটা তাদের কাছ থেকে নিছি নাকি আমি আফটার মার্কেট থেকে কিনছি। তাহলে যে পার্টসটা ওনাদের সেম পার্টস আমি বাইরে থেকে 350 টাকায় কিনতে পাচ্ছি, তারা কিন্তু সেটা 1050 টাকা নিচ্ছে। সো এই একটা জায়গা হচ্ছে আমার কাছে খুবই মানে বাজে লাগছে, সেটা হচ্ছে পার্টসের দামটা। তো বাইকের পার্টসের দামটা সার্ভিস সেন্টারে বেশি, আফটার মার্কেট কম আছে। আপনারা চাইলে আফটার মার্কেট দেখে শুনে যদি একটু ভালোটা নিতে পারেন, দ্যাটস ফাইন, সমস্যা নেই। এই গেল একটা ইস্যু। আর একটা ইস্যু হচ্ছে মানে কমন একটা ইস্যু, যেটা আপনি আমি সবাই জানি, সেটা হচ্ছে বাইকের গতি। এই বাইকের রেডি পিক আপ নাই, আই মিন কুইক থ্রোটল যেটা, সেটা কিন্তু এই বাইকে নাই। তো এটা একটা ইস্যু। এই ইস্যুটা আমি আপনাদের আর একটু এক্সপ্লেন করি, একটু ক্লিয়ার করে বলি। যেমন ধরেন আমি যখন একা বাইকটা রাইড করি, তখন আমার কাছে মনে হচ্ছে যে না ঠিক আছে, ধরেন এই যে এখন আমি বাইকের গতি তুলে দেবো। এই যে আমি বাইকের গতি তুলে ফেললাম, দেখেন কত দ্রুত আমি গতি তুলতে পারি। তো এইভাবে কিন্তু আমি সিঙ্গেল যখন চালাচ্ছি, তখন কিন্তু আমার আসলে বাইকের গতি তুলতে খুব একটা প্রবলেম হচ্ছে না। তবে হ্যাঁ, যদি আপনি এখন এই বাইককে R15 কিংবা সুজুকি জিক্সার এই সমস্ত রেডি পিক আপের বাইকের সাথে যদি এটাকে তুলনা করেন, তাহলে কিন্তু ভাই হবে না। এইটা আসলে ইয়ামাহার ভার্সন 2, এটা একটা কমিউটার সেগমেন্টের বাইক, এটা স্পোর্টস বাইক না। সো ওই ধরনের রেডি পিক আপ চাইলে এটা থেকে পাওয়া যাবে না। তবে আপনি যদি পিলিয়ন ছাড়া রাইড করেন, সেক্ষেত্রে আপনি একটা রেডি পিক আপ মোটামুটি পাবেন, মোটামুটি ধরনের একটা রেডি পিক আপ পাবেন। একবারে রেডি না, বাট মোটামুটি ভালোই, টান দিলে আপনি কয়েক সেকেন্ডে উঠাইতে পারবেন। বাট যদি আপনার পিছনে পিলিয়ন থাকে, এটা কিন্তু আমার নিজের অভিজ্ঞতা, আমি অন্যদের কী হয়েছে আমি জানি না, আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে। যদি পিছনে আমার পিলিয়ন থাকে, এই যে আমি ইনস্ট্যান্ট টান দিয়ে যে যতটুকু উঠালাম, এই গতিটা কিন্তু আমি এত তাড়াতাড়ি উঠাইতে পারবো না। এই গতিটা উঠাইতে আমাকে সময় লাগবে, আমার বেশ কয়েক সেকেন্ড সময় লাগবে। হ্যাঁ, গতি উঠার পরে যে গাড়িটার গতিটা উঠতে হয়তো একটু সময় লাগতেছে, কয়েক সেকেন্ড। ওই সমস্ত গাড়ির চাইতে, যাদের রেডি পিক আপ আছে তাদের থেকে কয়েক সেকেন্ড বেশি সময় লাগতেছে। ডাজ নট মিন যে আমার গাড়ি গতি উঠতেছে না, তা কিন্তু না। হ্যাঁ, গতি উঠবে, বাট রেডি পিক আপ নাই, আপনাকে একটু মানে ধীরে সুস্থে গতি তুলতে হবে। আর পিলিয়ন থাকলে তো একটু দেখে শুনেই মানে গতিটা তুলতে হবে। এবং ওভারটেকিংয়ের সময় আপনাকে খুব হিসাব করে, ক্যালকুলেশন করে ওভারটেক করতে হবে। বিকজ আপনি ওভারটেক করার জন্য যাচ্ছেন, বাট আপনার গাড়ি ওই গতিটা আপনাকে দিতে পারতেছে না, সামনে থেকে গাড়ি আসতেছে, তখন তো আপনি বিপদে পড়ে যাবেন। সো ওভারটেক করার সময় অবশ্যই কিন্তু ভাই এই গাড়ি নিয়ে চিন্তা ভাবনা করে, একদম 100% ক্যালকুলেশন করেই আপনাকে ওভারটেকটা করতে হবে। দিস ইজ দ্য পয়েন্ট। আর তো বুঝতেই পারছেন, এই গাড়ির যে গতির কথাটা বললাম, সেটা হচ্ছে গতি ভালোই আছে, একবার গতি ওঠার পরে প্রচুর গতি উঠে যায়, সমস্যা নেই। বাট রেডি পিক আপ যেটা ইনস্ট্যান্ট আপনি গতি উঠাইতে চাচ্ছেন, সেটা উঠাইতে গেলে কিন্তু আপনাকে একটু বেগ পেতে হবে, একটু সমস্যা পোহাইতে হবে, এবং ওভারটেকিংয়ের সময় অনেক ক্যালকুলেশন করে ওভারটেক করতে হবে। তো এই হচ্ছে একটা বিষয় গেল। তো খুব বেশি আসলে নেগেটিভ সাইড বলার মতো এই গাড়িতে খুব একটা কিছু নাই, আমার যতটুকু ধারণা আর কি। আমি এই 2 বছর 2 মাসে যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে, এই যে পয়েন্ট 4টা বললাম আমি, আমার কাছে মনে হয় যে এর চাইতে বেশি আর কোনো নেগেটিভ সাইড এই গাড়ির আমি পাই নাই, আমার যেটা এক্সপিরিয়েন্স। বাট আপনারা যদি পেয়ে থাকেন, আমাকে একটু কমেন্ট করে প্লিজ জানাবেন যে এই গাড়ির অন্য কোনো নেগেটিভ সাইড আপনারা জানা আছে কিনা। যদি জানা থাকে কমেন্ট করে জানান, তাহলে আমারও যেমন জানতে সুবিধা হবে, আমার দর্শকদেরও জানতে সুবিধা হবে। তো এই ছিল হচ্ছে আমার গাড়ির নেগেটিভ সাইডগুলো। আজকে আর কথা না বাড়াই, ভিডিওটাও বড় না করি। রাস্তাটা অনেক সুন্দর ছিল, কুয়াশা ছিল, এর ভিতরে সূর্যের আলো ছিল, চমৎকার লাগছে। এবং এই চমৎকার জায়গায় কিছু চমৎকার জায়গায় কিছু মানে নেগেটিভ কথা বললাম আমার বাইক সম্পর্কে। আমি জানি না আপনাদের কেমন লাগছে, ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের বাইকের কি কি নেগেটিভ সাইড আছে, আমার সাথে ম্যাচ করে কিনা, বা নতুন কোনো পয়েন্ট থাকলে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আজকে আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটাও বড় করতেছি না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবার সুস্বাস্থ্য কামনা করি এবং নিরাপদ বাইক রাইড করবেন। ধন্যবাদ সবাইকে, টাটা।